ভিউয়ার্স, বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিদেশিদের কাছে না গিয়ে জনগণকে নালিশ দিন, বললেন কাদের। আরও জানাবো, জনগণকে বাঁচাতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে, বললেন বিএনপির সেলিনা রহমান। চূড়ান্ত লড়াইয়ের দিকে ট্রিকে জাতিসংঘের উদ্বেগ। আরও জানাবো, দর্শকদের পুরুষাঙ্গ অকেজো করে দেওয়ার আইনে ইমরান খানের অনুমোদন। আরও থাকছে, প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে হবে। সংসার করার শর্তে 50 দর্শককে ফুল দিয়ে বরণ করলেন স্ত্রীরা। আরও জানাবো, আর্মেনিয়ার দখল থেকে কালবাজার বুঝে নিল আজেরি বাহিনী। পাকিস্তান, তুরস্ক সহ 12টি মুসলিম দেশের নাগরিকদের ভিসা দেবে না আমিরাত। আরও থাকছে, প্রায় 7 কোটি ডোজ ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। আরও জানাবো, এফআর টাওয়ার নির্মাণে অনিয়ম, 18 জনের বিরুদ্ধে চার্জশিট গঠন। আরও জানাবো, মিয়ানমারে বড় ধরনের বিনিয়োগ করছে ভারত। এবার প্রকাশ্যে আমিরাত ও বাহরাইন সফর করবেন নেতানিয়াহু। কারাবাখে যৌথ পর্যবেক্ষণ নিয়ে পুতিনকে এরদোগানের ফোন। এবং সবশেষ জানাবো, ক্ষমতা হস্তান্তরে আন্তরিক হোয়াইট হাউস, বললেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন বিস্তারিত সংবাদ। প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। এদিকে বিদেশিদের কাছে নালিশ না করে দেশের জনগণের কাছে নালিশ করতে বিএনপির প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বুধবার সকালে তার সরকারি বাসভবনে প্রেস ব্রিফিংকালে এই আহ্বান জানান সড়ক ও সেতুমন্ত্রী। আওয়ামী লীগে গণতন্ত্রের চর্চা নেই, বিএনপি নেতাদের এমন বক্তব্যের প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেছেন, গণতন্ত্রহীনতা এবং গণতান্ত্রিক চর্চা যাদের দলগত বৈশিষ্ট্য, তাদের মুখে একথা ভূতের মুখে রাম নাম ধ্বনির মতো। বিএনপি ক্ষমতায় থাকাকালীন দলে এবং সরকারে তথাকথিত বিএনপি মার্কা গণতন্ত্র চর্চা তো জাতি দেখেছে। যাদের 1996 সালে জনগণ আন্দোলন করে ক্ষমতা থেকে নামিয়েছে, তারা এখন গণতন্ত্রের সবক দিচ্ছে। এটা জনগণের প্রসঙ্গে প্রতারণা। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেছেন, বিএনপির গণতন্ত্র হচ্ছে রাতের বেলায় কারফিউ আর নিজের দলে বছরের পর বছর কমিটি গঠনে ব্যর্থ হওয়ার আশঙ্কা। আবার কমিটি গঠন হলেও তা নিয়ে নিজ দলের অফিসে নিজেদের আগুন দেয়া জন্মলগ্ন থেকে বিএনপি গণতন্ত্রের মুখোশ পরে চলছে। তাদের নেতাদের মুখচ্ছবিতে জুলুমতন্ত্র আর সুবিধাবাদের প্রতিচ্ছবি বারবার ফুটে ওঠে। ওবায়দুল কাদের আরও বলেছেন, বিএনপির গণতন্ত্র চর্চার সাফল্য বলতে হাওয়া ভবন প্রতিষ্ঠার মধ্য দিয়ে মানুষের অধিকার হরণ করে দুর্নীতিতে লালন পালন ও বিকাশ ক্ষেত্রে বিএনপি নেতাদের কথা শুনলে মনে হয় দেশটা তারা স্বাধীন করেছে। আর আওয়ামী লীগ সাইডলাইনে বসে বসে দেখেছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মাধ্যমে এসেছে দেশের স্বাধীনতা এবং দেশের স্বাধীনতার সুরক্ষা আওয়ামী লীগের হাত ধরে এসেছে। বিএনপি কথায় বিভিন্ন দূতাবাসে নালিশ করে আর রাতের আধারে দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে জানিয়ে সড়ক ও পরিবহন মন্ত্রী বলেছেন, তাদের মুখে দেশের সার্বভৌমত্বের কথা মানায় না। কারা কিভাবে স্বাধীনতা রক্ষা করবে? বিএনপির রাজনীতি এখন জনমুখী নয়, তাদের রাজনীতির মক্কা এখন পদ্মা, মেঘনা, যমুনার তীরের মানুষ নয়। মন্তব্য করে ওবায়দুল কাদের আরও বলেছেন, বিএনপি এখন তাকিয়ে থাকে টেমস নদীর তীরের দিকে। বিএনপির নেতৃত্বের কোনো সক্ষমতা নেই, তারা নির্দেশ পালনকারী মাত্র। তাই জনগণ এখন বুঝতে পারছে পুতুল কোথা থেকে নাচানো হয় আর সুতার টান কোথায়। এদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিনা রহমান বলেছেন, আজকে আমরা কোন অবস্থায় আছি? বর্তমান সরকার একটা অবৈধ সরকার, যে সরকার করোনার সময়ে জনগণকে কোনো সাহায্য সহযোগিতা করে না, বরং বর্তমান অবৈধ সরকারকে বাণিজ্য হিসেবে নিয়ে ব্যবসায়ীদের দুর্নীতির ব্যবস্থা করে দিয়েছেন। বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে করোনা প্রতিরোধে জনসচেতনতা ও স্বাস্থ্যসেবা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেলিনা রহমান আরও বলেছেন, আজকে সময় এসেছে জনগণকে বাঁচাবার, তাই জনগণকে বাঁচাতে হলে আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা তখনই সফল হব যখন আমরা সবাইকে ঐক্যবদ্ধ করতে পারব। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সত্যিকার অর্থ মুক্ত করে নিয়ে আসতে পারব এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফিরিয়ে নিয়ে আসতে পারব। তিনি আরও বলেছেন, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান সরকারের উৎখাতের মধ্য দিয়ে গণতন্ত্র ও ভোটাধিকার ফেরাতে বাংলাদেশের মানুষ আজ দুটি নামের দিকে তাকিয়ে আছে। একটি নাম হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আরেকটি নাম হলো তারেক রহমান।
যে তারেক রহমান বাংলাদেশের মানুষকে সংগঠিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকার প্রতিটি গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে মন্তব্য করে বিএনপির নীতি নির্ধারক বলেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে প্রথম হলো নির্বাচনী ব্যবস্থা, সেটিকে বর্তমান অবৈধ সরকার ধ্বংস করে দিয়েছে। জনগণের এখন আর নিজেদের পছন্দ মতো ভোট দেওয়ার অধিকার নাই। আজকে এভাবে দেশ আর চলতে পারে না। সেলিনা রহমান আরও বলেছেন, বেগম জিয়া বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তাকে আজকে বর্তমান অবৈধ সরকার জোর করে কারাগারে অভ্যন্তরীণ করে রেখেছে, গৃহবন্দী করে রেখেছে। তাকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ বেগম জিয়া বাইরে থাকলে তাদের যে লুটের রাজনীতি এটি করা সম্ভব হবে না। তাই তারা বেগম খালেদা জিয়াকে জোর করে গৃহবন্দী করে রেখেছে। এদিকে ইথিওপিয়া সরকারের দেয়া ৭২ ঘন্টার চরম সীমা শেষ হতে চলেছে, কিন্তু টিগ্রিতে বিদ্রোহীরা আত্মসমর্পণ করবে না। চূড়ান্ত লড়াই শুরু হওয়া এখন সময়ের অপেক্ষা। এ নিয়ে উদ্বিগ্ন জাতিসংঘ। টিগ্রের জন্য বড় শহরে টিগ্রে পিপলস লিবারেশন ফ্রন্টের অনুগত বাহিনীকে হারিয়ে দিয়েছে ইথিওপিয়ান সেনা। এখন বাকি কেবল রাজধানী শহর, তাও ঘিরে রেখেছে সেনারা। সরকারের দেয়া চরম সীমা কাটার অপেক্ষা, তারপরই সেনা ঢুকে পড়বে শহরে টিপিএলএফ এর শেষ ঘাঁটি দখল করার জন্য। ঘটনাক্রম যেদিকে এগুচ্ছে তাতে উদ্বিগ্ন জাতিসংঘ। তারা বিষয়টি নিয়ে বৈঠকেও বসেছিল। গত ৩ সপ্তাহে ধরে সেনা ও টিপিএলএফ এর লড়াইয়ের ফলে হাজার হাজার মানুষ টিগ্রে ছেড়ে সুদানে চলে গেছেন। বহু মানুষের মৃত্যু হয়েছে, সীমান্তেও অস্থিরতা দেখা দিয়েছে। জাতিসংঘের আশঙ্কা, এই লড়াই আন্তর্জাতিক আইন মানা নাও হতে পারে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বিবৃতি দিয়েছেন, কোনো পক্ষই যেন সাধারণ মানুষকে হত্যা না করে। কোনো সংঘাত সাধারণ মানুষকে মারা আন্তর্জাতিক আইনের বিরোধী। জাতিসংঘের এই ভয়ের কারণ হচ্ছে, সেনা কেবল টিগ্রি ঘিরেই রাখেনি, প্রচুর কামান নিয়ে এগুচ্ছে। গোলন্দাজ বাহিনী ও তৈরি, ফলে চরম সীমা কেটে গেলেই কামান থেকে সামনে গোলা মারতে পারে। সেক্ষেত্রে সাধারণ মানুষ মারা যাবেন, সেটাই জাতিসংঘের চিন্তার বড় কারণ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ইথিওপিয়া বিশেষজ্ঞ সিফেহার টেকলেও বলেছেন, সরকার যদি কামান মর্টার ব্যবহার করে বিমান থেকে বোমা ফেলে তাহলে প্রচুর সাধারণ মানুষ নিহত হবেন। ডিডব্লিউকে তিনি আরও বলেছেন, স্কুল, হাসপাতাল, ধর্মস্থান, অত্যাবশ্যকীয় সরকার ও বিনোদনের জায়গাগুলি যেন আক্রমণ না করা হয়। টিপিএলএফের অনুগত বাহিনী এখন শহরের ভিতরে আছে, তারা কোণঠাসা। তা সত্ত্বেও তারা হার মানতে বা আত্মসমর্পণ করতে নারাজ। টিপিএলএফ বলেছে, রাজধানী শহর সেনা দখল করে নিলে লড়াই থামবে না, অন্যান্য লড়াই চলবে। আর সরকারের দাবি এটাই শেষ আক্রমণ। রাজধানী শহর দখল করে নিলে টিগ্রের সংঘাত শেষ হবে। তবে মানবাধিকার সংগঠনগুলো বলেছে, দক্ষিণ পশ্চিম টিগ্রেতে সাধারণ মানুষকে মারা হয়েছে। একদল যুবক মাইকাদ্রা শহরের 2টি খামারি পরিয়াসী শ্রমিকদের হত্যা করেছে। তাদের অপরাধ, তারা টিগ্রের লোক নন, বহিরাগত। ছুরি, লাঠি, ধারালো অস্ত্র, দড়ি দিয়ে তাদের মারা হয়েছে, আগুন লাগানো হয়েছে। সংগঠনগুলোর দাবি, এটা মানবতার বিরুদ্ধে অপরাধ এবং ইথিওপিয়ার জন্য জঘন্যতম নরহত্যা। এদিকে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং রাসায়নিক প্রয়োগের মাধ্যমে দর্শকের পুরুষাঙ্গ অকেজ করে দেওয়ার বিধান রেখেছে 2টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে পাকিস্তানের কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। মঙ্গলবার দর্শকের কঠোর শাস্তি নিশ্চিতের মাধ্যমে ক্রমবর্ধমান ধর্ষণের ঘটনায় লাগাম টানতে ধর্ষণের সংজ্ঞায়ও পরিবর্তন আনা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত হয়। নতুন এই অধ্যাদেশকে বড় ধরনের সিদ্ধান্ত আখ্যা দিয়েছে সরকার। ধর্ষণের নতুন সংজ্ঞায় ট্রান্সজেন্ডার এবং গণধর্ষণের বিষয় দুটি অন্তর্ভুক্ত করা হয়েছে। জানা যায়, প্রস্তাবিত আইনে ধর্ষণের শিকার নারীর শারীরিক চিকিৎসক দ্বারা বিতর্কিত 2 ফিঙ্গার পরীক্ষা নিষিদ্ধ করা হয়েছে। মন্ত্রিপরিষদের বৈঠকের পর পাকিস্তানের তথ্যমন্ত্রী শিবলি ফারাজ সংবাদ সম্মেলনে বলেছেন, ধর্ষণের মৌলিক সংজ্ঞায় পরিবর্তন এনে ধর্ষণ বিরোধী 2টি অধ্যাদেশ অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ। গণধর্ষণের অভিযুক্তদের চরম শাস্তি নিশ্চিতে ফাঁসির সুপারিশ করা হয়েছে। 1 সপ্তাহের মধ্যে অধ্যাদেশ 2টি চূড়ান্ত হবে বলেও জানান তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তর ব্যাপারে হোয়াইট হাউসের পক্ষ থেকে আন্তরিক সাড়া পাওয়া গেছে। এনসিবি নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, এখন পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে রুষ্ট আচরণ দেখিনি এবং তা দেখতেও চায় না। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আগামী 20 জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন জো বাইডেন। নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে শুরু থেকেই ক্ষমতা হস্তান্তরের অস্বীকৃতি জানিয়ে আসছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে সোমবার আনুষ্ঠানিকভাবে ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া শুরুর ব্যাপারে আপত্তি প্রত্যাহার করেন ডোনাল্ড ট্রাম্প।
তখন তিনি পরাজয় মেনে নিতে রাজি নন আর বারবারই ভিত্তিহীনভাবে দাবি করেছেন সে নির্বাচনে কারচুপি হয়েছে। এরই মধ্যে নিজেদের সম্ভাব্য মন্ত্রিসভার শীর্ষ কর্মকর্তাদের নাম ঘোষণা করেছেন বাইডেন। এনসিবির নাইটলি নিউজে দেয়া সাক্ষাৎকারে ডেমোক্র্যাট নেতা জানিয়েছেন এখনও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে তার কথা হয়নি, তবে তিনি আশা করেন তার মেয়াদের শুরুতেই ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়াটি বিলম্বের প্রভাব পড়বে না। এটি ধীরগতির সূচনা, তবে এটি হচ্ছে তো। আর 2 মাস বাকি আছে, কাজের গতি বজায় রাখার ব্যাপারে আমি খুব আশাবাদী, বলেন বাইডেন। সদ্য বিজয়ী এই ডেমোক্র্যাট নেতা আরও বলেছেন ভ্যাকসিন বিতরণ ও ভ্যাকসিন সহজলভ্য করার জন্য পদক্ষেপ নিতে হোয়াইট হাউসের কোভিড-19 টাস্কফোর্সকে দায়িত্ব দিবেন তিনি। মঙ্গলবার ডেলওয়ারের উইলমিংটনে দেয়া ভাষণে বলেছেন আমেরিকার প্রত্যাবর্তন হয়েছে এবং বিশ্বকে নেতৃত্ব দিতে প্রস্তুত আছে, আমেরিকা সেখান থেকে পিছু হটবে না। এদিকে জাপান সাগরে তাদের পানি সীমার মধ্যে ঢুকে পড়া মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ারকে পাকড়াও করে তাড়িয়ে দিয়েছে রুশ একটি যুদ্ধজাহাজ। মার্কিন জাহাজটির নাম ইউএসএস জন এস ম্যাককেইন। মস্কো বলছে এটি পিটার দি গ্রেট উপসাগরে রুশ পানিসীমার 2 কিলোমিটারের ভিতরে ঢুকে পড়েছিল। রাশিয়া বলছে তারা মার্কিন যুদ্ধজাহাজটিকে ধাক্কা দেওয়ার হুমকি দেওয়ার পর সেটা ওই এলাকা ছেড়ে চলে যায়। তবে মার্কিন নৌবাহিনী কোনো অন্যায়ের কথা অস্বীকার করে বলেছেন তাদের জাহাজটিকে বের করে দেওয়া হয়নি। জাপান সাগরে মঙ্গলবার এই ঘটনা ঘটে। এর 3 দিকে রয়েছে জাপান, রাশিয়া ও 2 কোরিয়ার উপকূল। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে তাদের প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের একটি ডেস্ট্রয়ার জাহাজ অ্যাডমিরাল বেনুগ্রাদ একটি আন্তর্জাতিক যোগাযোগ চ্যানেল ব্যবহার করে মার্কিন জাহাজটিকে বার্তা পাঠায় যে রুশ পানিসীমা থেকে কোনো অনুপ্রবেশকারীকে তাড়ানোর জন্য জাহাজের গায়ে আঘাত করে তাকে ঠেলে বের করে দেওয়ার মতো পদ্ধতি ব্যবহারের সম্ভাবনা আছে। তবে মার্কিন নৌবাহিনীর 7ম নৌবহরের একজন মুখপাত্র লেফটেন্যান্ট জো কেইলি বলেছেন এই মিশন সম্পর্কে রাশিয়ান ফেডারেশনের বিবৃতি মিথ্যা। ইউএসএস জন ম্যাককেইনকে কোনো দেশের পানিসীমা থেকে বের করে দেওয়া হয়নি। তিনি আরও বলেছেন মার্কিন যুক্তরাষ্ট্র কখনো কোনো ভীতি প্রদর্শন বা বেআইনি দাবির কাছে নথি স্বীকার করবে না। সমুদ্রে এ ধরনের ঘটনা খুবই বিরল, তবে গত বছর পূর্ব চীন সাগরে এই অ্যাডমিরাল বেনুগ্রাদকের সাথে একটি মার্কিন যুদ্ধজাহাজের ধাক্কা লাগার উপক্রম হয়েছিল। তখন 2 দেশটি একে অপরকে ঘটনার জন্য দোষারোপ করে। 2টি দেশ প্রায় একে অপরের বিরুদ্ধে আকাশ ও সমুদ্রে বিপজ্জনক সামরিক মহড়া চালানোর অভিযোগ করে থাকে। 1988 সালে কৃষ্ণ সাগরে একটি সোভিয়েত ফ্রিগেট তাদের পানিসীমায় ঢুকে পড়ার অভিযোগে একটি মার্কিন ক্রুজারকে ধাক্কা মেরেছিল। বর্তমানে মস্কো ওয়াশিংটনের সম্পর্ক শীতল যাচ্ছে এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখনও জো বাইডেনকে তার নির্বাচনী বিজয়ের জন্য অভিনন্দন জানাননি। 2টি দেশের মধ্যে সর্বশেষ পারমাণবিক অস্ত্র চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি, যা আগামী ফেব্রুয়ারি মাসে শেষ হচ্ছে। 2017 সালে ইউএসএস জন ম্যাককেইন জাহাজটি সিঙ্গাপুরের কাছে একটি তেলের ট্যাঙ্কারের সাথে ধাক্কা খায়, এতে 10 জন নাবিক নিহত হয়। এদিকে প্রতিটি মানুষকে বিনামূল্যে করোনার ভ্যাকসিন দিতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি আরও বলেছেন দেশের হতদরিদ্র মানুষের পক্ষে পয়সা খরচ করে ভ্যাকসিন নেওয়া হয়তো সম্ভব হবে না, তাই সবার জন্য বিনামূল্যে করোনার ভ্যাকসিন নিশ্চিত করতে হবে। বুধবার 25 নভেম্বর দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে মিলনায়তনে বাংলাদেশ বেসরকারি শিক্ষক কর্মচারী ফোরাম নেতাদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এইসব কথা বলেন। জিএম কাদের আরও বলেছেন দেশের মানুষ ভ্যাকসিনের ব্যাপারে পরিচ্ছন্ন ধারণা চায়। দেশের মানুষ করোনা প্রতিরোধে ভ্যাকসিনের ব্যাপারে আস্থাশীল হতে চায়। সরকারকে এ ব্যাপারে আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। এই সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এদিকে সুনামগঞ্জে পারিবারিক বিরোধ ও নির্যাতনের অভিযোগে স্বামীদের বিরুদ্ধে স্থির করা 50টি মামলার আসামিদের সাজা না দিয়ে দাম্পত্য জীবনে ফিরে যাওয়ার শর্তে মুক্তি দিয়েছে আদালত। বুধবার বেলা 11টায় সুনামগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ জাকির হোসেন এই ব্যতিক্রমী রায় দেন। আদালতের হস্তক্ষেপে স্বামীরা নিজ নিজ পরিবারের কাছে ফিরে আসবেন এমন খবর পেয়ে ফুল নিয়ে এজলাসের সম্মুখে দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন তাদের স্ত্রীরা। এই সময় অনেক স্ত্রীকে নিজের শিশু সন্তান কুলে নিয়ে স্বামীর অপেক্ষায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। আদালত সূত্রে আরও জানানো হয় নির্যাতনের শিকার হয়ে ওই 50 নারী তাদের স্বামীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছিলেন। মামলার ফলে স্বামী স্ত্রীর মধ্যে যুদ্ধদেহী অবস্থান তৈরি হয়। এতে তাদের সন্তানদের জীবন, নিরাপত্তা, খাদ্য, বাসস্থান, আদর, যত্ন, ভালোবাসা, বর্তমান ও ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়ে।
আর স্ত্রীরা স্বামীর ঘরছাড়া হয়ে সন্তান সন্ততি নিয়ে এক অনিশ্চিত জীবনের পথে হাঁটছিলেন। সেই অনিশ্চয়তা জীবনের অবসান ঘটিয়ে সংসার সমাজে শান্তি ও সৌহার্দ্যের পরিবেশ সৃষ্টি করতে আসামিদের খালাস দেন আদালত। আদালত আরও জানান, শাস্তি নয় শান্তি, সম্প্রীতি, সুবাতাস আর ফুলের গন্ধ বিলিয়ে মামলা নিষ্পত্তির মাধ্যমে 50টি পরিবারকে ভাঙনের হাত থেকে রক্ষা করে স্ত্রীকে স্বামীর কাছে আর স্বামীকে স্ত্রীর কাছে এবং সন্তানদের তাদের নিরাপদ আশ্রয়স্থল বাবা মা উভয়ের সান্নিধ্য লাভের জন্য এই রায় দেওয়া হয়েছে। এদিকে আর্মেনিয়ার দখল থেকে মুক্ত নাগোর্নো কারাবাখের কালবাজারে প্রবেশ করেছে আজারবাইজানের সেনাবাহিনী। দখল হারানোর দীর্ঘ 27 বছর পর নিজ ভূমিতে ফিরল আজেরি বাহিনী। বুধবার সকালে আজেরি সেনাবাহিনী ওই অঞ্চলটিতে প্রবেশ করেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে আরও জানানো হয়, ত্রিপক্ষীয় চুক্তির অংশ হিসেবে বুধবার কালবাজার অঞ্চলে প্রবেশ করে আজারি বাহিনী। সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশের মধ্যে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহুদিন ধরে। 1991 সালে আর্মেনিয়া নাগোর্নো কারাবাখ দখল করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হন। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। পরে চুক্তির মাধ্যমে যুদ্ধ বন্ধ হলেও সর্বশেষ 27 সেপ্টেম্বর আবারও দুই দেশের মধ্যে যুদ্ধ জড়ায়। আর্মেনিয়া গত 10 নভেম্বর রাশিয়ার মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে চুক্তি করতে বাধ্য হয়। 44 দিন চলা এই যুদ্ধে বাকু 300-টিরও বেশি বসতি এলাকা দখলমুক্ত করে। চুক্তিটি আজারবাইজানের জয় ও আর্মেনিয়ার পরাজয়ের দলিল হিসেবে পরিচিতি লাভ করে। এই চুক্তিকে তুরস্ক সমর্থন জানিয়েছে। এদিকে পাকিস্তান, তুরস্ক সহ 12টি মুসলিম দেশের নাগরিকদেরকে নতুন করে কোনো ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। এই 12টি মুসলিম প্রধান দেশের পাশাপাশি কেনিয়াকেও এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। আমিরাতের রাষ্ট্রীয় মালিকানাধীন বিজনেস পার্থক্যের ইস্যু করা এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। তবে এই নিষেধাজ্ঞা সাময়িক সময়ের জন্য বলে দেশটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। বিজনেস পার্ক পরিচালিত কোম্পানিগুলোকে এই নির্দেশনা পাঠানো হয়েছে। এই নির্দেশনার একটি প্রতিলিপি যাচাই করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। অভিবাসন সংশ্লিষ্ট এক কর্মকর্তার বরাতে জানানো হয়, চলতি মাসের 18 নভেম্বর থেকে এটি বাস্তবায়ন করা হচ্ছে। ভিসা বন্ধের তালিকায় পাকিস্তান ও তুরস্কের পাশাপাশি রয়েছে আলজেরিয়া, ইরাক, লেবানন, তিউনিসিয়া, ইরান, সিরিয়া, সোমালিয়া, আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন ও কেনিয়ার নাগরিকরা। আরব আমিরাত কী কারণে এমন সিদ্ধান্ত নিয়েছে সেটা অবশ্য জানা যায়নি। এর আগে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই 13টি দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়ার উপর এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, 12টি মুসলিম দেশ সহ কেনিয়ার নাগরিকদের নতুন করে আমিরাতে ভ্রমণ এবং চাকরির ভিসা স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশনা দেয়া না পর্যন্ত এই সিদ্ধান্ত বহাল থাকবে বলে নির্দেশনায় আরও জানানো হয়। সংযুক্ত আরব আমিরাতের আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ অথরিটি এই বিষয়ে রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে রয়টার্সের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিরাপত্তার স্বার্থে এসব দেশের নাগরিকদের নতুন ভিসা দেওয়া স্থগিত করা হয়েছে। এই সিদ্ধান্ত স্বল্প সময়ের জন্য বলেও জানান। এদিকে 68 মিলিয়ন বা 6 কোটি 80 লাখ ডোজ করোনার ভ্যাকসিন পাচ্ছে বাংলাদেশ। গ্যাবি কোভাক্স সুবিধা থেকে বাংলাদেশে ভ্যাকসিন পাবে। প্রতিজন 2 ডোজ করে এই ভ্যাকসিন পাবেন। মোট জনসংখ্যার শতকরা 20% হারে ধাপে ধাপে বাংলাদেশ এই ভ্যাকসিন পাবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আগামী 2021 সালের মধ্যে এই ভ্যাকসিন পাওয়া যাবে। বুধবার কোভিড-19 এবং স্বাস্থ্য বিষয়ক হালনাগাদ তথ্য অবহিতকরণ সভা শীর্ষক অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মা, শিশু ও কৈশোর স্বাস্থ্য কর্মসূচির লাইন ডিরেক্টর ডাক্তার মোহাম্মদ শামসুল হক এই তথ্য জানান। প্রসঙ্গত, ভ্যাকসিন নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিন অ্যান্ড ইমিউনাইজেশন কাজ করছে। আর যখনই ভ্যাকসিন আসুক না কেন সারা বিশ্বের মানুষ যেন একসঙ্গে পায় সে বিষয়ে গত 4 জুন গ্লোবাল ভ্যাকসিন সামিট হয়েছে। সেখানে সিদ্ধান্ত হয় কোভ্যাক্স ফ্যাসিলিটির মাধ্যমে পৃথিবীর সবাই যেন সমহারে ভ্যাকসিন পায়। ডাক্তার শামসুল হক আরও বলেন, সারা পৃথিবীতে এখন ভ্যাকসিন নিয়ে কাজ হচ্ছে, কিন্তু ভ্যাকসিন যেটা আসুক আমরা যেন সেটা পেতে পারি সেই লক্ষ্যে কাজ হচ্ছে। যারা আগে জাতীয় ভ্যাকসিন বিতরণ পরিকল্পনা জমা দিবে তারা আগে পাবে ভ্যাকসিন। গ্যাবি যখন থেকে পরিকল্পনা জমা নেওয়া শুরু করবে আশা করছি আমরা প্রথম দিনই আমাদের পরিকল্পনা জমা দিতে পারবো। তিনি আরও জানান, গত জুলাই মাসের শুরুর দিকে বাংলাদেশে কোভ্যাক্স আবেদন করে এবং গ্যাবি সেটি গ্রহণ করে গত 14 জুলাই বাংলাদেশ গ্যাবির কাছ থেকে 68 মিলিয়ন বা 6 কোটি 80 লাখ ভ্যাকসিন পাবে।
20% জনগোষ্ঠীর জন্য। সে হিসেবে প্রথমে 34 মিলিয়ন বা 3,40,00,000 মানুষের জন্য প্রথম ধাপে করোনার ভ্যাকসিন পাবে বাংলাদেশ। তবে গ্যাবি এটা বিনা পয়সায় দেবে না, এজন্য কো-ফিন্যান্সিং এ যেতে হবে সরকারকে। এটা $1.6 থেকে $2 মধ্যে কিনতে পারবে, আর বাংলাদেশ এ নিয়ে কাজ করছে। তবে ভ্যাকসিন আসার আগে জরুরি হচ্ছে ন্যাশনাল ভ্যাকসিন ডেভেলপমেন্ট প্ল্যান নিয়ে কাজ হচ্ছে, সেটা একেবারেই শেষ পর্যায়ে বলে জানান ডক্টর শামসুল হক। তিনি আরও বলেছেন, গ্যাবি ভ্যাকসিন ছাড়াও বাংলাদেশ সরকার সরাসরি ভ্যাকসিন কেনার জন্য প্রস্তুতি নিয়েছে। সরকার ভারতের সিরাম ইন্ডাস্ট্রিজ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে একটি দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন কিনতে পারবে $4 বিনিময়ে। উৎপাদনকারী প্রতিষ্ঠান থেকে পরিবহন খরচ সব মিলিয়ে এর সঙ্গে পরে যোগ হবে আরও $1। সেখান থেকে বাংলাদেশ কিনতে পারবে 30 মিলিয়ন ডোজ। আর এই জন্য অর্থ বিভাগ থেকে প্রায় 735 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। তবে এই ভ্যাকসিন অবশ্যই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ইউরোপিয়ান কমিশনের প্রি-কোয়ালিফাইড হতে হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বাংলাদেশের ওষুধ প্রশাসন কর্তৃপক্ষের অনুমোদনও থাকতে হবে। জনগণের সেফটির কথা চিন্তা করে সবকিছু করা হচ্ছে, যদিও চুক্তি করা হয়েছে। এই দুটি ভ্যাকসিনের সোর্স ছাড়াও সিনোভ্যাকের সঙ্গে যোগাযোগ চলছে। রাশিয়ার স্পুতনিক এগিয়ে আসছে, তাদের সঙ্গেও আমাদের যোগাযোগ রয়েছে। তিনি আরও বলেন, জেএফসের সেনোফি এবং ফাইজারের সঙ্গেও যোগাযোগ রাখা হচ্ছে। যদি সেরকম এজেন্সি হয় তাহলে কিভাবে তাদের ভ্যাকসিন পাওয়া যেতে পারে সে নিয়েও কথা হচ্ছে। তবে কোনো ভ্যাকসিন আমাদের দেশের আবহাওয়ার সঙ্গে খুবই কোয়েশ্চেনেবল এবং পৃথিবীর অনেক দেশে এত লো টেম্পারেচারের ব্যবস্থা না থাকায় তারাও এই নিয়ে চিন্তিত। এসব ভ্যাকসিন বিষয়ে কাজ করতে কোভিড ভ্যাকসিন ম্যানেজমেন্ট কমিটি গঠন করেছে সরকার। এছাড়াও বাংলাদেশ ওয়ার্কিং গ্রুপ অফ ভ্যাকসিন ম্যানেজমেন্ট কাজ করছে। রয়েছে কোভিড-19 ভ্যাকসিন প্রিপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোর কমিটি। এদিকে বনানীর ফারুক রূপায়ণ এফআর টাওয়ার নির্মাণ অনিয়মের অভিযোগে ভূমি মালিক এজারা গ্রহীতা সৈয়দ মোহাম্মদ হুসাইন ইমাম ফারুক ও রাজুকের 15 কর্মকর্তা কর্মচারী সহ 18 জনের বিরুদ্ধে চার্জশিট অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বুধবার মামলার অনুমোদন দেওয়ার বিষয়টি দুদকের পরিচালক প্রণব কুমার ভট্টাচার্য অনলাইনকে দেয়া এক নিউজে এটা নিশ্চিত করেছেন। বাকি আসামিরা হলেন রূপায়ণ হাউজিং লিমিটেডের চেয়ারম্যান লিয়াকত আলী খান মুকুল, কাসেম ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তাজবির উল ইসলাম। এই 3 জন ছাড়াও মামলায় রাজুকের 15 জন কর্মকর্তা কর্মচারী রয়েছেন। গত 2019 সালের 25 জুন এই বিষয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা 1-এ মামলাটি করা হয়। মামলার বাদী দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক। মামলার এজাহার থেকে জানা যায়, আসামিরা অসৎ উদ্দেশ্যে অন্যায়ভাবে পরস্পর যোগসাজশে প্রতারণা, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ইমারত নির্মাণ বিধিমালা 1996-এর বিধিমালা লঙ্ঘন করেন। এছাড়া ভবন নির্মাণের ছাড়পত্র ইস্যু, ফি জমা, নকশা অনুমোদন ছাড়া ভুয়া নকশা তৈরি করে 11 তলার ডেলিফেড সহ নির্মাণ 19 থেকে 23 তলা পর্যন্ত অবৈধভাবে নির্মাণ করে আর্থিক প্রতিষ্ঠানের কাছে বন্ধক প্রদান ও বিক্রি করার অপরাধ করেন। যে কারণে দণ্ডবিধির 420, 467, 468, 471, 166 এবং 109 ধারা সহ দুর্নীতি প্রতিরোধ আইন 1947-এর 5-2 ধারায় অভিযোগপত্র দাখিলের সিদ্ধান্ত নেয়। দুদক সূত্রে আরও জানা গেছে, এফআর টাওয়ারের 15 তলা থেকে 23 তলা অনিয়মের মাধ্যমে তৈরি করা হয়েছে। শুরুতে 15 তলা ভবনের নকশা অনুমোদনেও নীতিমালা মানা হয়নি। তদন্ত নেমে ভবনটির 2টি নকশা হাতে পায় দুদক। একটি নকশায় 18 তলা, অন্যটিতে 23 তলা দেখানো হয়েছে। সেই সময় মামলার এজাহারে 20 জনকে আসামি করা হলেও পরে তদন্ত সাপেক্ষে আরও 5 জনের নাম অন্তর্ভুক্ত করা হয়। তবে নতুন করে এজাহারভুক্তির তালিকা থেকে 7 জনকে অব্যাহতি দেওয়া হয়েছে। 2019 সালের 28 মার্চ এফআর টাওয়ারের আগুনের ঘটনায় 26 জন মারা যান। এরপর ওই টাওয়ার নির্মাণে দুর্নীতির অনুসন্ধান শুরু করে দুদক। এদিকে দক্ষিণ এশিয়ায় চীনের প্রভাব খর্ব করতে মিয়ানমারকে কাছে টানছে ভারত। দেশটিতে বড় ধরনের বিনিয়োগ করবে নরেন্দ্র মোদী প্রশাসন। রাখাইনে একটি গভীর সমুদ্র বন্দর করছে বেইজিং, যাকে টেক্কা দিতে আগামী বছরই ভারতীয় অর্থায়নে শুরু হচ্ছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ রাখাইনের সিদ্ধি বন্দর প্রকল্পের কাজ। বিশ্লেষকরা মনে করছেন, চীন ভারত দ্বন্দ্বে মাঝখান থেকে মিয়ানমার তার অবস্থান আরও পোক্ত করে নিচ্ছে। এই নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে ইকোনমিক টাইমস। ভারত রাখাইন স্টেটওয়েতে একটি গভীর সমুদ্র বন্দর ও অভ্যন্তরীণ নৌ টার্মিনাল নির্মাণ করছে। ভারতের এখানে বিনিয়োগের পরিমাণ $484 মিলিয়ন। এই প্রজেক্টের কাজ শেষ হলে সমুদ্রপথে কলকাতার সঙ্গে রাখাইনের স্টেটওয়ের
সংযুক্ত হবে। ভারত অনেক আগে এই প্রজেক্ট হাতে নিয়েছিল। বঙ্গোপসাগর ঘেঁষে এই সমুদ্র বন্দর ভারতের জন্য অনেক গুরুত্বপূর্ণ। কলকাতা থেকে পণ্য পরিবহনে এ রুটটি ব্যবহৃত হবে। কালাদান নদীর মোহনায় এটি অবস্থিত বিধায় এটা কালাদান প্রজেক্ট হিসেবে পরিচিতি পেয়েছে। এটা সম্পূর্ণ হলে নদীপথে স্পিডওয়ের সঙ্গে মিয়ানমারের চীন স্টেটের পাটেলওয়া বন্দরকে যুক্ত করবে। এরপর সড়কপথে পাটেলওয়া যুক্ত হবে মিজোরামের জুরিনপুই এর সঙ্গে। এই প্রজেক্টটি সম্পূর্ণ হলে একদিকে মিয়ানমার ভারত বাণিজ্য সম্পর্ক বৃদ্ধি পাবে, অন্যদিকে 7 বোন রাজ্যগুলোয় পণ্য পরিবহন সহজ হবে। সুতরাং ভারতের বড় স্বার্থ রয়েছে মিয়ানমারে। ভারতের এসি ইস্ট পলিসির গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে মিয়ানমার। ভারত বড় অর্থনীতির দেশ হতে যাচ্ছে। চলতি বছরে ভারতের অর্থনীতি $5 ট্রিলিয়ন অর্থনীতিতে পরিণত হবে ও 2025 সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশে পরিণত হবে। বাণিজ্য বিনিয়োগ ভারতের অর্থনীতিতে আরও শক্তিশালিত করছে। মিয়ানমারে ভারতের বিনিয়োগ দেশটিকে 11তম বিনিয়োগকারী দেশ হিসেবে পরিণত করেছে। ভারতের 30টি কোম্পানির সেখানে বিনিয়োগের পরিমাণ $763 মিলিয়ন। মিয়ানমারে রাজনৈতিক অস্থিরতা থাকলেও বিশাল তেল ও গ্যাস রিজার্ভ দেশটিতে পশ্চিমা বিশ্বের কাছে একটি আকর্ষণীয় দেশে পরিণত করেছে। ভারতে এই প্রতিযোগিতায় আছে। এদিকে সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে ঐতিহাসিক সফরে যাচ্ছেন ইহুদিদের অবৈধ রাষ্ট্র ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার ইসরায়েলের সরকার সমর্থক একটি সংবাদ মাধ্যমের বরাতে আল জাজিরা আনাদুলু এজেন্সি এ তথ্য জানিয়েছে। খবরে আরও বলা হয়, চলতি সপ্তাহে নেতানিয়াহুর সৌদি সফরে ব্যাপক গোপনীয়তা বজায় রাখা হলেও আমিরাত বা বাহরাইনের ক্ষেত্রে এ ধরনের কোনো রাগডাক থাকছে না। আরব দেশগুলিতে ইসরায়েলি কোনো প্রধানমন্ত্রীর এটি সফর হচ্ছে প্রথম। বাহরাইনের যুবরাজ সালমান আল খলিফার আমন্ত্রণে দেশটিতে সফরে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। মধ্যপ্রাচ্যের দুই দেশে নেতানিয়াহুর সফরসূচি চূড়ান্ত করতে এখন ব্যস্ত সময় পার করছে ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতর। সফরে আমিরাতের যুবরাজ মোহাম্মদ বিন জায়েদ এবং বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করবেন নেতানিয়াহু। এদিকে নাগোর্নো কারাবাখে যৌথ পর্যবেক্ষণ প্রতিষ্ঠা নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ফোন করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। মঙ্গলবার দুই দেশের নেতাদের মধ্যে কথোপকথন হয়। এরদোগান আশা করেছেন নাগোর্নো কারাবাখে একটি যৌথ পর্যবেক্ষণ কেন্দ্র প্রতিষ্ঠিত হবে এবং শিগগিরই এটি কাজ শুরু করবে। তুরস্কের যোগাযোগ অধিদপ্তরের এক বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট এরদোগান পুতিনকে বলেছেন, নাগোর্নো কারাবাখ সংঘাত নিরসন ও এ অঞ্চলে স্থায়ী স্থিতিশীলতা আনতে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার অংশ হিসেবেই কেন্দ্রটিতে যত দ্রুত সম্ভব সক্রিয় হওয়া উচিত। সংঘাত নিরসনে 10 নভেম্বর রাশিয়ার সঙ্গে আজারবাইজান ও আর্মেনিয়ার চুক্তি স্বাক্ষর হয়। এছাড়া বিরোধী অঞ্চলে তুরস্ক ও রাশিয়ার মধ্যে যৌথ পর্যবেক্ষণের জন্য একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এটি আর্মেনিয়া দখল থেকে মুক্ত হওয়া আজারবাইজানি অঞ্চলে প্রতিষ্ঠিত হবে। সাবেক সোভিয়েতভুক্ত দুই দেশের মধ্যে নাগোর্নো কারাবাখ অঞ্চল নিয়ে যুদ্ধ চলে আসছে বহু আগ থেকেই। 1991 সালে আর্মেনিয়া নাগোর্নো কারাবাখ অঞ্চল দখল করলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হয়েছিল। নাগোর্নো কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের স্বীকৃত ভূখণ্ড হিসেবে। নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার করুন এবং প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আসসালামু আলাইকুম।